কাজ করছি? আমি চা বিক্রি করছি, আমি কিন্তু দেহ বিক্রি করি নেই। আমি কি চুরি করছি ভাইয়া? আমি কি চুরি করছি? আমি খারাপ, আমি জানি আপনি আমার সব ভিডিওই দেখেন। আর আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করি নাই, হয়তো বা আপনি ভাবতে পারেন যে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি। আসলে আমি কোনো অভিযোগই করি নাই। এরা জানতে চাইছে আসলে তো কেন আমি এমন, এটা তারা জানতে চাইছে। আপনি আমার সাথে যা করছেন আমি এতটুকুই বললাম। আর ওই মেয়েও আপনি ওই মেয়েকে বিয়ে করছেন, আপনি যদি আমাদের দুজনকে রাখতে পারেন আমার কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর রাস্তে দয়া কইরা আমি মা বাবা ছাড়া বড় হয়েছি, আমার মেয়েটা যাতে এমন না হয়। আমি চাই যাই করেন না, যেখানেই থাকেন যাই করেন, আমার বাচ্চাদের খোঁজ খবর অন্তত নেবেন, আমার বাচ্চাদের খরচটা বহন করেন। আমি বর্তমানে খুবই অসহায় আছি, খুবই খারাপ অবস্থায় আছি, সেটা হয়তো আপনি ভিডিওতে দেখছেন। আমাকে আর নিচে নামানোর দরকার নেই। সৌদি প্রবাসী, হ্যাঁ সুরাত, ওর নাম হবে সুরাত। তো ও আমাকে প্রথম এমনভাবে আমাকে সালাম দিছে আর এমন ব্যবহার আমার সাথে করছে, আমি ওর কাছ থেকে এমন কিছুই আশা করিনি। ও আমাকে হেল্প করবে, ভালো কথা। যে আমার কোনো উদ্দেশ্যও নাই, কিচ্ছু না। আপনার নাম্বারটা দেন, আপনাকে আমি জাস্ট হেল্প করবো, আপনি ভালো থাকবেন, আপনার মাসে যা লাগে আমি দেবো, আপনি আর চায়ের দোকান করবেন না, আশ্বাস যাকে বলে। তো উনি আমাকে 2000 টাকা পাঠাইছে, 2000 টাকা উনি আমাকে পাঠাইছে। বলছে আমি এখন আমার কাছে নাই, 2000 টাকা আপু পাঠাইলাম, আপনাকে আমি 2 দিন পরে 5000 টাকা দেবো। তো 2 দিন পরে উনি নিজেই আমাকে ফোন দিছে যে আপনাকে আমি 5000 না, আপনাকে আমি 10,000 টাকা দেবো, আপনি আমাকে একটা পিক দিবেন। তো একটা পিকই তো চাইছে, বাট আমি বুঝতে পারি না উনি কেমন পিক চাইছে। তো যখন উনি আমাকে, আপনারা বুঝতেই পারছেন উনি আমার কাছে কেমন পিক চাইছে, তো তখন ওনাকে আমি বললাম যে আপনাকে আমি তুলে ধরবো, আপনার নাম সহ আপনার এই পুরা মেসেজগুলো আমি তুলে ধরবো। কেননা এমন আমার সাথে, আমি ওই ধরনের মেয়ে না। আমি যদি ওই ধরনের মেয়ে হইতাম তাহলে আমি এই রাস্তায় নাইমা, সোশ্যাল মিডিয়া, চায়ের দোকানে ওই কামলা দেওয়া, এগুলো কিন্তু আমি কিছুই করতাম না। আমি সৎপথে থাইকা আমার বাচ্চাদের ভালো রাখার জন্য সৎপথে থাইকা যদি আমার রাস্তাও ঝাড়ু দেওয়া লাগে আমি তাই দেব। যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আমাকে অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে মনে করেন লাখ টাকার লোভ দেখাইয়া আমার কুমন্তব্য ইচ্ছা নিয়ে কুপ্রস্তাব দিবেন, ওইটা একদমই ভুল হবে। দেখা গেছে আপনি আমার সাথে 2-4 মিনিট কথা বললো, ওইটাই আপনার লস। কেননা আপনি যদি আমাকে কোটি টাকাও দেন লাভ নেই, আমি অসৎ পথে যাব না। একটা কথাই আমাদের গ্রামে মুরব্বীরা বলে, মা যা করে মেয়ে কিন্তু তাই করে। অতএব আমি চাই না আমার কোনো এমন ফেস আমার বাচ্চারা দেখুক যেটা ওদের জন্য একটা পেশার হয়ে দাঁড়াবে, ওরা লজ্জা পাবে। আমি এখন আমার সাথে যে পরিস্থিতিটা ঘটতেছে, আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক, হয়তো ওরা দেখবে কোনো দিন যে আমার মা কত কষ্ট আমাদের নিয়ে করছে, আমি আরও কষ্ট করব, আমার কোনো সমস্যা নেই। বাট আমাকে যেন কেউ কোনোভাবে কোনো খারাপ ইঙ্গিত, খারাপ প্রস্তাব, হেল্প না করুক ভাইয়া, হেল্পটা বড় বিষয়, হেল্প না করুক। দোয়া করতে পারেন, দোয়া যদি না করতে পারে আপনারা বিষয়টা ইগনোর করেন, আমাকে খারাপ মন্তব্য কেন করতে হবে? সেদের সাপোর্ট করতাম, ভালো ওরা কিন্তু অনেক কষ্ট করে। দেখেন ওরা কিন্তু আমাদের দেশে যদি এমন হয় যে অনেক ভিডিওই হয়, আর ওরা আসলে একটা অবিশ্বাসের কথাও, ওরা কিন্তু দেখা গেছে আপনার এই অনেকের কাছে এমন ঠকছে, এমন মিথ্যা কথা বলে অনেকে হয়তো ওদের কাছ থেকে টাকা পয়সা খাইছে, এজন্য ওরা আমাকেও কিন্তু ওর ভাবতেছে। আমাকে ওরা যখন হেল্প করবে ওরা কিন্তু এই বিষয়টাই তুলে ধরে যে আমি ঠকছি। তো সর্বশেষ আমি ওর নামটা না বললেই না, একটা লোকের আমি নাম বলি, আমি কিন্তু কোনো অভিযোগ করিনি, আমাকে বলতে পারবেন আমি অভিযোগ করছি কেন এখানে। এই যে আমি কি করব, সে তো আমার কোনো খরচ দিচ্ছে না, এটা তো ঢাকা শহর, বাসা ভাড়া চলে, এটা আমি বলতে পারবো না। বিয়ে শাদী এগুলো হবে আল্লাহর হাতে, যদিও আমার ইচ্ছা নাই, যদি ভাগ্যে থাকে আর কি করার, কিন্তু আমার ইচ্ছা নাই। যদি ভাগ্যে থাকে মনে করেন, তাদেরকে আমি এটাই বলবো যে বিয়ে শাদীর যে ব্যাপারটা, যে আমাকে হেল্প করার আগেই আমাকে বিয়ে করতে চায় বা বিয়ে করে ফেলাইতেছে, এই মুহূর্তে আমি এইসব এমন সিদ্ধান্ত নেইও নাই, ভাবিও না। আগামীতে কি হবে সেটা তো আর আমি বলতে পারবো না। এই যে আমি কি জানতাম যে আজকে আমার পরিস্থিতি এমন হবে? সো এটাই, আগামীতে কি হবে সেটা আমি জানি না, বাট এই মুহূর্তে আমার কোনো ইচ্ছা নেই। দেখেন আমি কিন্তু ফার্স্ট টাইমই বলছি আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার ডিভোর্স হয়নি। তো আমাকে যদি সে বিয়ে করে আমার তো সব দিকে ক্লিয়ার থাকতে হবে না, আমার তো ডিভোর্স হয়নি, তো আমি এই মুহূর্তে তাকে বিয়েটা কীভাবে করবো? পরে সে তো একটা 3 মাসের একটা গ্যাপ থাকতে হবে, রাইট? 3 মাসের একটা গ্যাপ থাকতে হবে, তো এই 3টা মাস তো অন্তত আমাকে তার দেখতে হবে।
বর্তমানে আমি যে অবস্থায় আছি সেটা হচ্ছে আপনার আমি কিছুই করতেছি না, বাসায় আছি, এইভাবেই চলতেছি। তাকে নিয়ে আমি বার্তা বলতে এতটুকুই বলবো যে আসলে আপনি চিকনগুনিয়া জ্বর হয়েছিল মনে আছে? আমার চিকনগুনিয়া হয়েছিল, তখন আমি ক্রিকেট বোর্ডে জব করি। তো আমার জ্বর দেখা উনি মানে আমি কষ্ট পাইতেছিলাম, আমার কষ্ট দেখা উনি প্রচুর কান্না করছিল আর মসজিদে সরাসরি মসজিদে চলে গেছিল। যাইয়া মনে করেন আমাদের একটা হুজুর ছিল, ওনাকে টাকা দিচ্ছে যে আমার বউ যেইভাবে হোক আমার বউর যেন কিছু না, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে ফকির মিসকিন খাওয়াইছিল আর আমার জড়াই ধরে বলছিল যে আমি বেঁচে থাকতে যেন তোমার কিছু না হয়। এমন কিছু কিছু স্মৃতি আমার মনে পড়ে, অবশ্যই গর্বিত মনে। আমি তাকে নিয়ে গর্বই বেশিটা করি, কেননা ভাইয়া আমি দুঃখ করতেছি এই যে তো 3 থেকে 4 মাস, কিন্তু তাকে দিয়ে সুখ তো আমি বহু বছর করছি। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগের প্রশ্নই আসে না। গেছে এমন সময় আমি খুব মানে আমি আসলে সুইসাইড করছিলাম যখন আমি ওনার এই বিষয়টা জানতে পারছিলাম যে উনি বিয়ে করছে বা ওইখানে ওনার একটা বেবি আছে। আমি এটা মাইনা নিতে না পারি, আমি সুইসাইড করছিলাম। যদিও এটা ঠিক না, আমি সবই বুঝি, করছিলাম অলরেডি। আমার কাছে পিক আছে, ওই কাগজপত্রগুলো আমি রেখে দিছি। উনি জানে যে আমি এমন কিছু করছি। আমি যে ওইখানে তো আমার 3টা রুম ছিল, তো আমার যে মাস্টার বেড ওই রুমে আমি আমি মানে বিস্ফোরণ করছিলাম আর কি। ওনাকে আমি বুঝতেই দেই নাই যে আমি এমন কিছু করব। জাস্ট ওনার কাছে আমি সরি টরি বলছি যে আগে পরে হয়তো বা ভুল করছে, আমার মাফ করে দিন, এই কথা বলে আমি যখন ওনার সব স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল। আর আমার হাজব্যান্ডের সাথে আরেকটা মেয়ে, মানে এটা ওই মুহূর্তে আমার মেনে নেওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না। তো হয়তো বা মাথার ভিতরে শয়তান আসছিল, ধৈর্য কমে গেছিলো আর কি। আমাদের কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন, ওই সময় হয়তো আমি ধৈর্য ধরতে পারিনি। তখন দেখা গেছে বেশি সময় হয় নাই, খাইয়ে আমি মনে পড়েছিলাম। তো ওই মুহূর্তে আমার ছেলে আর কি রুমে আসছে, তো আমি দরজা খুলি না। ওই মুহূর্তে উনি মনে করেন ওনার ওই ভিডিও কলে কথা বলতেছে, ওই মেয়ের সাথে ভিডিও কলে মনে হয় কথা বলতেছে। তখন ছেলে ডাকতেছিল, বাবা বাবা, আম্মু কী যেন খাইছে, মুখে তো ফেনা বেরিয়েছে। তখন এই কথা বলার পরে উনি জিনিসটা ওইভাবে নাকি পাত্তা দেয় নাই। উনি আমাকে হাসপাতালেও নেয় নাই, কিছুই করে নাই। মানে আমার ছেলের লোকজন ডাইকে আনছে, আপনার ছেলে এই বিষয়টাও জানতে পারেন, এটা মানে আমাদের এলাকায় মানে সবাই জানাজানি হয়ে গেছে। তখন আমাকে হাসপাতালে নিছে, ওইখান থেকে হয়তো বা আল্লাহ ওদের জন্য আমাকে বাঁচাইছে, আমি আবার ফেরত আসছি। এটাই এই জিনিসটা আমি কোনোদিন বলবো না। উনি হাসপাতালে নেয়ও নাই, আমার সাথে হাসপাতালে যায়ও নাই। আর ওই মুহূর্তে ওটা ভিডিও কলটায় মানে কাটেও না, মানে কাইটটা কী হয়েছে এতটুকু বলে উনি আবার কথা বলতে চলে গেছে। এই 2টা জিনিস আমি কোনোদিন বলবো না, এই চিকনগুনিয়ার সময় সেবাটা আর আমার এই মৃত্যুর সময়ের তার ব্যবহারটা।